এই যে ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা আজকে দেখতেছি, এটা কেন করব, এটা আমাদের মেইনলি কোন কাজে লাগবে, সেটা হচ্ছে ভার্ব ছাড়া আমরা ইংলিশে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। এই ভার্বগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটা ভার্ব হচ্ছে আমাদের এই বি ভার্ব, ডু ভার্ব অ্যান্ড হ্যাভ ভার্বের ব্যবহার। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই ভার্বগুলোকে ব্যবহার করতে হয়, বাট এদের প্রপার ব্যবহারটা আমরা জানি না। আমরা এদেরকে জাস্ট মনে করি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, হ্যাভ, হ্যাজ, আর পারফেক্ট টেন্সে বসে, ডু, ডাজ, ডিড ইনডিফিনিট টেন্সে বসে, এরকম। বাট না, এই ভার্বগুলো কখনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, আবার মেইন ভার্ব হিসেবে বসে, কখনো অর্থ দেয়, আবার কখনো অর্থ দেয় না। সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। তো এদের ফাংশনটা কেমন, এটা একটু ডিটেলসে আমাকে জানতে হবে। তো দেখেন, আমরা জানি ভার্ব হচ্ছে একটি সেন্টেন্স এর হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। আর সমস্ত ভার্বের ভিতর গুরুত্বপূর্ণ একটি ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্ন ভাবে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এই বি এর দুইটা মিনিং মেইনলি মনে রাখবেন, দুইটা অর্থ দেয় বি ভার্ব। একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। দুইটা অর্থ, হওয়া এবং থাকা। বিই এটা কিন্তু একটা ওয়ার্ড, একটা শব্দ। ঠিক আছে, বিই, বি একটা ওয়ার্ড, এর দুইটা অর্থ, হওয়া বা থাকা, এবং এটা কি, একটা ভার্ব। ওকে, জাস্ট এতটুকু মনে রাখেন। এরপর দেখেন কি বলছে, বি নিজেই একটা মেইন ভার্ব, আবার ব্যবহারের উপর ভিত্তি করে এর অনেকগুলো ফর্ম হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ফর্ম, বলছে বি অ্যান্ড অ্যাম ইজ আর, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা অ্যাম ইজ আর। বি এটা একটা বেস ফর্ম বা রুট ফর্মের ভার্ব। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং, অর্থাৎ অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন বিং, টোটাল 7টা ফর্ম এই বি ভার্বের হয়ে থাকে। এবং এই সবগুলো ওয়ার্ডেরই অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এখন কখন হওয়া হবে, কখন থাকা হবে, সেটা আমরা দেখব। তো এইখানে দেখেন বলছে প্রেজেন্ট টেন্সে বি এর ব্যবহার, অর্থাৎ সবগুলো টেন্সে এটার ব্যবহার করা যায়। প্রেজেন্ট টেন্সে কিভাবে এটার ব্যবহার হচ্ছে বলছে, দেখেন এখানে আমি যেভাবে লেকচার দিই, যেভাবে পড়াই, আমি সেইভাবেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের সামনে। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে। আবার এর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম হবে, হি, শি, ইট বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসবে, উই, ইউ, দে বা প্লুরাল সাবজেক্ট হলে আর বসবে। এগুলো অ্যাজ ইউজুয়াল আপনারা প্রত্যেকেই জানেন, এদের সম্পর্কে আপনাদের একটা আইডিয়া, একটা কনসেপ্ট, একটা ধারণা আছে। তো আমাদের মনে রাখতে হবে অ্যামিজার প্রেজেন্ট টেন্সের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটা জায়গাতেই অ্যাম, ইজ, আর এর ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা মেইন ভার্ব হিসাবে বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে। এখন এই সেন্সগুলো মূলত কেমন সেটা আমি আগে একটু আলাদা একটা পেজে গিয়ে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সহজ হবে। এখানে একটু লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। দেখেন, ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশ এক্সপার্ট হতে গেলে, if you really want to be expert and fluent in English, the first and foremost thing is you have to know the forms of verb. That is also called conjugation of verb. After that, you have to use this verb, different kinds of structure of tense. When you are able to use this verb in different kinds of structure of tense, you will be able to make a complete English sentence. So there are 5 forms of verb, but basically we learn at least 3 forms: present, past, and past participle. But there are another forms like present participle or third person form. For example, here you can see V1, V2, V3. V1 means present form, V2 past form, V3
past participle form. V4 means present participle form. Present participle form. And then V5, third person form. Okay. Go, went, gone. Then going. And then goes. We use this third person form in the present indefinite tense when the subject is third person singular number. Then write. Past form of write is wrote, written, writing, writes. Okay. In this way, you can put so many forms of verb and you have to know it. Without knowing these forms, you will not be able to speak or write in English fluently. So, draw, drew, drawn, drawing, draws, drive, drove, driven, driving, drives. Speak, spoke, spoken, speaking, speaks. ওকে, এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখলাম এইভাবেই, এগুলো সব কি প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, যে কোনো টেন্সের স্ট্রাকচার এগুলোকে ব্যবহার করা যায়। মনে করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12 প্রকার টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারেই এই ভার্বগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। ইন দিস ওয়ে there is another particular verb, be verb। এই বি এর আবার একটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে am, is, are। এটা পার্সন ভেদে হবে। এর পাস্ট ফর্ম হচ্ছে was। অন্য সব ভার্বের মতোই, বাট এটা একটু ডিফারেন্ট, বাট অন্য সব ভার্বের মতোই সবগুলো ফর্মই আছে। বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। থার্ড পার্সন ফর্ম ওইভাবে হয় না, তারপরে ইজ বা was সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা হয় আর কি। ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, থার্ড পার্সন হচ্ছে ডাস। হ্যাভ, অনেকে বলে হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, এর পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। কি বললাম? হ্যাভ, হ্যাড, হ্যাড। দেন হ্যাভিং, প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, থার্ড পার্সনটা হচ্ছে হ্যাজ। মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এরকম না, কিন্তু হ্যাভস না। আমরা অনেকে মনে করি বাক্যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ, বাট এটা কিন্তু এরকম এস বা ইয়েস হবে না। এই জন্য এই লাস্টের ফর্মটাও জানতে হয়, বাট এগুলো কেউ শেখায় না, আমরা শিখিও না, আমরা জানিও না, বাট এটা বুঝতে হয়, এটা দরকার আছে। তো এই যে ভার্বের ফর্মগুলো আমি লিখলাম, এখন আমি এগুলোকে ব্যবহার করে যদি সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল আই রাইট লেটার। আমি একটা চিঠি লিখি, আই রাইট মানে কি আমি লিখি, কি লিখি? চিঠি লিখি। দেখেন, একটা বাক্যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনি যদি বলেন আই রোট, আমি লিখেছিলাম আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আপনি যদি বলেন আই উইল রাইট, এটা ফিউচার ইনডিফিনিট, আ লেটার, আমি একটা চিঠি লিখবো। আপনি যদি বলেন আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি যদি বলেন আই হ্যাভ রিটেন আ লেটার, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা চিঠি লিখেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বোঝার চেষ্টা করেন, এইভাবে এই রাইট ভার্বটা দিয়ে আমি 12টা টেন্সেই সেন্টেন্স তৈরি করতে পারি। ইন দ্যাট ওয়ে দ্যাট ইজ আ ভার্ব কল্ড বি ভার্ব। হ্যাঁ, ইউ ক্যান সি রাইট মানে যেমন লেখা, এই বি এর দুইটা মানে। কি কি বললাম? হওয়া বা থাকা। আপনি যদি বলেন আই বি, এর মানে হচ্ছে আমি হই অথবা আমি থাকি। এবার এই বি এর পরে যদি পার্সন থাকে বা নাউন থাকে, তাহলে এই বি এর মানেটা হচ্ছে হওয়া। আর বি এর পরে
যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে এই বি এর মানেটা হচ্ছে থাকা। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই বি আ ডক্টর, এই ডাক্তারকে একটা নাও, তাহলে এটার বাংলা অর্থ হচ্ছে আমি হই একজন ডাক্তার। আমি হই একজন ডাক্তার। আবার আমি যদি বলি আই বি ইন ঢাকা, এর অর্থ হচ্ছে আমি ঢাকায় থাকি। আপনি যদি বলেন আই, বিটা আমার মেইন ভার্ব, বেস ফর্মের ভার্ব। শ্যাল বা উইল মানে মডেলের পর মেইন ভার্বের একদম বেস ফর্মটা বসে। আপনি যদি আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। আবার আপনি যদি বলেন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। ফিউচার টেন্সে হয়ে গেছে। অর্থাৎ বি এর পরে যদি পার্সন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস থাকে বি এর মানে থাকা। আর এই প্লেসের আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার করতে হয়, তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। সো এই যে আই বি এ ডক্টর, আমরা এখানে বি না বলে আমরা বলি আই অ্যাম আ ডক্টর, কারণ এই বি এর আবার একটা প্রেজেন্ট ফর্ম। বি হচ্ছে বেস ফর্মের ভার্ব, একদম রুট যে ফর্মটা, মেইন ফর্ম। এটাকেও ব্যবহার করা যায়, এটা ব্যবহার করলে যে ভুল এরকম না, বাট এর একটা প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়েছে আমাদের, এজন্য সেটা ইউজ করতে হবে। সো আই অ্যাম আ ডক্টর, আমি হই একজন ডক্টর। আই ওয়াজ আ ডক্টর, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, সরি। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। এবার আপনি যদি বলেন আই ওয়াজ আ ডক্টর, আমি আমি ডাক্তার ছিলাম। অথবা আপনি যদি বলেন আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। বোঝার চেষ্টা করেন, এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। অর্থাৎ আমরা টেন্সের স্ট্রাকচার শিখছি অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। বাট এগুলো কিন্তু কোনো কন্টিনিউয়াস না। শ্যাল বি বা উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসে, কিন্তু এগুলো সবই ইনডিফিনিট টেন্স। মানে এখানে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি, এগুলো সব মেইন ভার্ব হিসাবে বসছে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসছে। এই ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই। এবং এদের অর্থ কি? হওয়া অথবা থাকা। এক্সটেনশনে পার্সন থাকলে হওয়া, প্লেস থাকলে থাকা। এই ছাড়া আর কোনো ভার্ব নেই। তার মানে কি, আমরা যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি বা উইল বি শুধুমাত্র ফিউচার মানে কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসাই, এটা ভুল। আমরা এগুলোকে ইনডিফিনিট টেন্সে বসাতে পারি যখন এগুলো মেইন ভার্ব হিসেবে বসে। কন্টিনিউয়াস টেন্সে যদি এগুলো বসে, তখন এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না, সেটা অক্সিলারি হেল্পিং ভার্ব। এটা কিন্তু এখানে কোনো অক্সিলারি না, এটা মেইন ভার্ব। অক্সিলারি বা হেল্পিং মানে কি? যেটা অন্য আরেকটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে। বাট এখানে এরা নিজেরাই মেইন ভার্ব, এরা প্রিন্সিপাল ভার্ব, নট অক্সিলারি অর হেল্পিং। ওকে। তো যখন হেল্পিং ভার্ব হিসাবে বসে, তখন এদের কোনো অর্থ নেই। এই যে হওয়া বা থাকা বলছি, এরকম কোনো অর্থ নেই, দ্যার ইজ নো মিনিং। অর্থটা ওর পরে যে মেইন ভার্ব থাকে সেইটাই মূলত দেয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, এখানে ওই অ্যাম এর কোনো অর্থ নেই। ওই রাইট মানে লেখা, ওই ভার্বটাই মূলত অর্থ দিবে। বাট যখন এই অ্যাম ইজ আর অজ আর শ্যাল বি উইল বি মেইন ভার্ব হিসাবে বসবে, তখন এদের অর্থ আছে। অর্থটা কি? হওয়া বা থাকা। আমার কথাগুলো কেউ বুঝতে পেরেছেন? যে কথাটা বললাম, এগুলো বেসিক গ্রামার, গ্রামারের খুবই বেসিক থিংস। বাট আমরা অনেকেই অনেক জি স্যার। দূর চলে যাই, অনেক ইংরেজি শিখে ফেলি, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে অর্থাৎ এই বেসিক জায়গাগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা আমরা অনেক শিখলেও আমরা বলতে পারি না। অর্থাৎ আমাদের ফাউন্ডেশন বা ভিত্তিটা স্ট্রং হয় না। এই যে ফাউন্ডেশন বা ভিত্তিটা স্ট্রং হয় না, অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট না থাকার কারণে আমরা কনফিউশনে পড়ে যাই। যখনই একটা সেন্টেন্স লিখতে যাই বা বলতে যাই, মনের ভিতরে একটা ভয় চলে আসে, হচ্ছে না হচ্ছে না। বাট এই সমস্ত ফাংশন যদি ভালোভাবে আপনার জানা থাকে, তাহলে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়, অনেক দূর পৌঁছানো যায়, অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। তো অনেকে এগুলো জানেই না, কোনো কিছু বোঝেই না, স্কিপ করে চলে যায়। তো দেখেন, যেটা বলছি, ইন দ্য সেম ওয়ে আপনি এই বি ভার্বকে কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্সে ব্যবহার করতে পারেন। যেমন এই বি এর কন্টিনিউয়াস ফর্ম কি? বিং। বিং। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। বিন। তাহলে রাইটের কন্টিনিউয়াস ফর্ম কি? রাইটিং। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। তাহলে আপনি যদি বলেন আহ, এইভাবে, try to understand here, I am being a doctor, এর মানে কি? আমি একজন ডাক্তার হচ্ছি, অর্থাৎ ডাক্তার হওয়াটা আমার একটা প্রোগ্রেসিং এর ভিতর আছে। আবার আপনি যদি বলেন
আই অ্যাম বিং ইন ঢাকা, এর বাংলা অর্থ কি? আমি ঢাকায় থাকছি। অনেকে বলে না, আই এম লিভিং ইন ঢাকা, আই এম স্টেইং ইন ঢাকা। ওই লিভ মানে যেমন বাস করা, স্টে মানে যেমন থাকা বা বসবাস করা, ওর পরিবর্তে এই বি এর ব্যবহার করা যায়, বি মানেও থাকা। সো আই এম বিং ইন ঢাকা, আমি ঢাকায় থাকছি। আবার আপনি যদি বলেন আই হ্যাভ, এই অ্যাম, এই যে অ্যামটা, এটা কিন্তু আবার এখানে অক্সিলারি, এটা কিন্তু এখানে অক্সিলারি, এর কোনো অর্থ নেই। এই বি ভার্বের মেইন কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে বিং। এই যে হ্যাভ, এটা এখানে অক্সিলারি, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আপনি যদি বলেন আই হ্যাভ বিন আ ডক্টর, এর মানে হচ্ছে আমি একজন ডাক্তার হয়েছি। আবার আপনি যদি বলেন আই হ্যাভ বিন ইন ঢাকা, এর মানে হচ্ছে আমি ঢাকায় থেকেছি। আপনি এখানে একটা টাইম দেন ফর 2 মান্থ, আমি 2 মাস ঢাকায় থেকেছি, আমরা এরকম বলি না, আমি 2 মাস ঢাকায় থেকেছি। এখন মনে করেন ঢাকা শহর থেকে আমি চলে আসছি, তো আমি এখন এই কথাটা বলছি, আমি 2 মাস ঢাকায় থেকেছি, আই হ্যাভ বিন ইন ঢাকা ফর 2 মান্থ। অর্থাৎ এই বিয়ের মানে কি? থাকা। তো বিন মানে পাস্ট পার্টিসিপল, থেকেছি। বিয়ের মানে কি? হওয়া। বিন মানে হয়েছি। মানে এই বিনের পরিবর্তে আপনি কিন্তু এরকম বলতে পারেন আই হ্যাভ গট আ ডক্টর, আই হ্যাভ, ইউ ক্যান সে দ্যাট বিকাম আ ডক্টর, ইউ ক্যান অলসো সে দ্যাট আই হ্যাভ বিন আ ডক্টর। ওকে, সো আই হ্যাভ বিন, বিনের মানে কি? হওয়া বা থাকা, মানে হয়েছে বা থেকেছে। সো আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছে। আই হ্যাভ বিন ইন ঢাকা, আমি ঢাকায় থেকেছি। এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আমরা মনে করি কি যে হ্যাভ বিন বা হ্যাজ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে অথবা প্যাসিভ ভয়েসে বসে, বা এই যে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, প্যাসিভে বসে। বাট এগুলো কিন্তু কোনো প্যাসিভও না, কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও না। এখানে এই যে বিং বা বিন, এইটাই কিন্তু মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এবং এগুলো অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভেরই সেন্টেন্স। তার মানে আমি কি বলতে চাচ্ছি? সব কথার এক কথা, টু সাম আপ, আই ক্যান সে দ্যাট উই ইউজ দিস verbs as primary auxiliary verbs, but we can use it at as a main verb like others principal verb. We can use these verbs like am, is, are, was, were, be, been, being, do, does, did, have, has, had. We use all these verbs as a main verb in different kinds of structure of tense. এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এগুলো অক্সিলারি না, এগুলো মেইন ভার্ব হিসাবে বসে, এবং অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্বের মতোই। এই গো মানে যেমন যাওয়া, রাইট মানে যেমন লেখা, ড্র মানে যেমন আঁকা, এরকম অন্যান্য সব প্রিন্সিপাল ভার্বের মতোই এই বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বেরও 5টা ফর্ম আছে, এদেরও নিজস্ব অর্থ আছে। এরা অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব যেমন সব টেন্সে ব্যবহৃত হতে পারে, এই ভার্বগুলো সব টেন্সেই, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারেই অ্যাজ আ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এবং তাদের নিজস্ব অর্থ প্রদান করতে পারে। এগুলো অক্সিলারি না। অক্সিলারি তখনই বলা হয় যখন একটা মেইন ভার্বকে কথা বলতে সাহায্য করে, আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু অন্যান্য সকল মেইন ভার্বের মতো এগুলো মেইন ভার্ব হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে। আর যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের কোনো অর্থ থাকে না। মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলেই তখন অর্থ থাকে। তো এই যতটুকু বললাম, আমি দেখাচ্ছি এখন অনেক কিছু আছে, বাট এতটুকু কি কোনো কিছু বুঝতে পেরেছেন আপনারা? রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার জি একটা স্যার। জিনিস, হুম, বলেন। যে আসলে সারা জীবন একটা পেস লেগে দেখতো, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শুধু চিনতাম, পরে যখন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস যাইতাম তখন একটা পেস লাগতো, তার চেয়ে সেই পেসটা মনে হয় লাগবে না, কারণ এক ভার্বের মাধ্যমে আপনি এক কথায় বুঝাই দিলেন আসলে এই যে ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস পারফেক্ট একটা ওয়ার্ডের মাধ্যমে আসলে আমি এখন ক্লাসিফাই করতে পারতেছি আমি আমার নিজের মতো করে। এটা সত্যি আমি আজকে একটা জিনিস আমি সুন্দর পেলাম স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদের অনেক অস্পষ্টতা থাকে, ক্লিয়ার কনসেপ্ট থাকে না। আমরা আরো অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাই, অনেক কিছু শিখে ফেলি, কিন্তু এইগুলো খুবই বেসিক থিংস। এগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকার কারণে যত অ্যাডভান্স লেভেলে আপনি যান না কেন, আপনি যে কোনো বাক্য তৈরি করতে গেলে এগুলোর ব্যবহার করতেই হবে। এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। সো এদের সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্টটা না রেখে আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনি কখনোই সেটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না আপনার রাইটিং বা স্পিকিং এ। দ্যাটস ট্রু। বুঝতে পারছেন? তো এই জন্য এটা জানতে হবে। স্যার, স্যার, যে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে এবং ভি টু, ভি টু
এই দুইটার পার্থক্য একটু ক্লিয়ার করে দিলে হ্যাঁ, ভালো হবে। কিসের কথা বলছেন? টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো রয়েছে কোন? ওয়াজ ওয়্যার হ্যাঁ, পাস্ট টেন্স। এগুলো, এবং হ্যাঁ হ্যাঁ দুইটার মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি মানে দিচ্ছি। বসার মধ্যে হ্যাঁ কিভাবে বসে। হ্যাঁ হ্যাঁ, বলছি, সবই ক্লিয়ার করে দিচ্ছি। হেড পার্টটা একটু বলে ভালো বলবো করে হেড আরে বাবা, হেড আমি ওই তখন শেষ করিনি, ওয়েট করেন, শেষ করতে দেন, তারপরে প্রশ্ন করেন, শেষ করতে দেন, সবগুলোই ক্লিয়ার করবো। দেখেন, তাহলে আমি কি বলছি, যে অন্যান্য সব মেইন ভার্বের মতো যেসব ভার্বকে আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলি, এগুলোকেও মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা যায়। এখন কেবল একজন প্রশ্ন করলো যে পাস্ট টেন্সে ওয়াজ এর বসে, আবার ডিডও বসে অক্সিলারি ভার্ব হিসাবে, এটা কিভাবে হয়? এটা মূলত দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ওয়াজ ওয়্যার এর ব্যবহার করি অক্সিলারি ভার্ব হিসেবে, অর্থাৎ তারপরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকে, যেমন হি ওয়াজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, বা দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার এর ব্যবহার হয়, সেটা কখন? যখন ওই ওয়াজ ওয়্যারটা মেইন ভার্ব হিসেবে বসে। ওয়াজ বা ওয়্যার এর মানে যখন ছিল থাকে, যেমন বোঝেন, আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডক্টর। এই ওয়াজটা এখানে মেইন ভার্ব, এরপরে আর কোনো ভার্ব নেই বা তার সাথে আইএনজি নেই, সেটা পাস্ট ইনডিফিনিট। এটা কোন মেইন ভার্ব? এটা বি ভার্বের পাস্ট ফর্ম। যেমন রাইট এর পাস্ট ফর্ম রোড, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এরকম বি এর পাস্ট ফর্ম ওয়াজ। এই, এবার ডিড এর ব্যবহার কখন হয়? ডিডও মেইন ভার্ব হিসেবে বসতে পারে। আবার ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে, কারণ নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আমার অক্সিলারি ভার্বের সাহায্য লাগে, সেই অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। বাট ডিড কখন বসবে আর অস কখন বসবে মেইন ভার্ব মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে? আবারও বলছি, ডিড মেইন ভার্ব হিসেবে বসতে পারে, কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে যদি বসে, তখন ওই ডিডেরও কোনো অর্থ থাকে না। সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, সামনে এগোই, আরেকটু দেখেন, ক্লিয়ার বুঝতে পারবেন। যখন বাক্যে অন্য আরেকটা মেইন ভার্ব থাকে, তখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য আমাদের ডিডের ব্যবহার করতে হয়। আর যখন অন্য কোনো ভার্ব থাকে না, তখন এই ওয়াজটার সাথেই নট বসায় নেগেটিভ করা যায়। যেমন আই প্লেড ফুটবল, এটা আপনি নেগেটিভ করতে গেলে আপনার বলতে হচ্ছে আই ডিড নট প্লে ফুটবল। কিন্তু এই যে বললাম আই ওয়াজ আ ডক্টর, এখানে কোনো ডিডের ব্যবহার আসবে না, আই ওয়াজ নট আ ডক্টর, এটাই পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম। তো জিনিসগুলো কিভাবে হয় আমি আরো ক্লিয়ার করছি, ফাংশনটাকে দেখেন, বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। তার মানে এতক্ষণ যে কথাগুলো বললাম, এর পরিপ্রেক্ষিতে এইটা দাঁড়াচ্ছে, এই যে বাক্যগুলো এখানে দেখেন, বোঝার চেষ্টা করেন, এই যে বাক্যগুলো, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, এগুলো সবই আমার বইতে পাবেন, ঠিক আছে? ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, রবি ইজ আ গুড টিচার, হি ইজ টল, হি ইজ ভেরি স্ট্রং, হিজ আইস কালার ইজ ব্ল্যাক, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। All the sentences are written in প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস অর আদার্স। সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? কারণ এই প্রত্যেকটা সেন্টেন্সেই অ্যাম ইজ আর যেটা, এরাই মেইন ভার্ব, অন্য কোনো ভার্ব নেই। এবং এরপরে এই যে ডক্টর, টিচার, ফার্মার, গুড বয়, স্মার্ট গার্ল, সায়েন্টিস্ট, ইন্টেলিজেন্ট, এই যেগুলো দেখছেন, এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট ইটস আ রং concept. You have to say subject plus verb plus extension. And in the place of extension, we can use object or complement or adverbial. ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কোথায় কখন কিভাবে কেন কতটুকু, এই ধরনের ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে বলা ভুল হবে, কোন সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশনে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে, সেগুলোকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে পরিপূরক, অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশনের মধ্যে একটা লিংক স্থাপন করে, একটা ব্রিজ ক্রিয়েট করে। এই জন্য এই ভার্বগুলোকে, অর্থাৎ এই যে অ্যাম ইজ আর অজ আর দেখছেন না, এগুলোর আরো একটা নাম আছে,
লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। কি বললাম? লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব, এগুলো বিসিএস এর কোশ্চেনে আসে। যেমন আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। এই অ্যামটা কোন ভার্ব? মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, মেইন ভার্ব, না লিঙ্কিং ভার্ব? তো তখন এখানে উত্তরটা দিতে হয় লিঙ্কিং ভার্ব। কারণ ওরা ওইটাকে ইন্ডিকেট করেই দেয় যে আমি একটা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স এই ছেলেকে দিব, এই মেয়ে, এই এক্সামে আমি দিব, দেখি সে এটা বুঝতে পারে কিনা। তো যে লোকটা আই, সেই লোকটাই ডক্টর। অর্থাৎ যে ডক্টর সেই আই, যে হি সেই টিচার, যে টিচার সেই হি, যারা দে তারাই ফার্মার, যারা ফার্মার তারাই দে, যে রহিম সেই গুড বয়, যে গুড বয় সেই রহিম। অর্থাৎ সাবজেক্টে যে আছে, এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তুটাকে নিয়েই বলা হচ্ছে। এই সেন্টেন্স গুলোকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। কমপ্লিমেন্ট, COMPLEMENT। আরেকটা কমপ্লিমেন্ট আছে COMPLIMENT, যার মানে হচ্ছে অভিনন্দন জানানো, শুভকামনা জানানো, কংগ্রাচুলেট করা। বাট এটা কিন্তু এর মানে হচ্ছে পরিপূরক। এতটা ডিটেলস এইভাবে কেউ দেখাবে না, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। আচ্ছা, তাহলে এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স ইন দ্যাট ওয়ে আমাদের। আচ্ছা, আর এগুলো যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, এইখানে কিন্তু কোনো ডু ডাজ এগুলো আসবে না। এই অ্যাম ইজ আর এর সাথে আপনাকে নট ব্যবহার করতে হবে, কারণ এদেরকে ওইভাবে আর ভাঙা যায় না। ডু ডাজ ডিড কখন বসে? যখন অন্য আরেকটা মেইন ভার্ব থাকে। অর্থাৎ ডু ডাজ ডিড বসালে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে, থার্ড পারসন ফর্ম বা পাস্ট ফর্ম থেকে। বাট এদের তো এইখানেই ফর্ম শেষ। অর্থাৎ এই অ্যাম ইজ আর কে ভেঙে আর কোনো ফর্মে নেওয়া যায় না। এই জন্য যখন এই সেন্টেন্স গুলোকে আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, এদের সাথেই নট বসাতে হবে, এদেরকে সাবজেক্টে আগে আনতে হবে। রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট এ স্টুডেন্ট। ইজ রহিমা স্টুডেন্ট, ইজন্ট রহিমা স্টুডেন্ট। শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ নট আ বিউটিফুল গার্ল। ইজ শি আ বিউটিফুল গার্ল, সে কি একজন সুন্দরী মেয়ে? ইজন্ট শি আ বিউটিফুল গার্ল। এরপর দেখেন এই অক্সিলারি ভার্ব গুলো, অর্থাৎ এই যে অ্যামিজার, এতক্ষণ তো দেখলাম মেইন ভার্ব হিসেবে বসে। যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, তখন বাক্যগুলো দেখতে কেমন? যেমন হি ইজ প্লেইং ফুটবল, এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট আগের গুলো কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনিট। এর বাংলা অর্থটা কি? সে ফুটবল খেলছে। এইখানে যে ইজটা আছে, ওই ইজের কিন্তু কোনো মানে নেই, দ্যার ইজ নো মিনিং। ওই যে অ্যাম ইজারের মানে যেটা বললাম, হওয়া বা থাকা, সে অর্থ আর এখানে দিবে না। কারণ এখানে একটা হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসতেছে। এখানে মেইন অর্থটা দিবে ওই মেইন ভার্বটা, প্লেইং, ড্রয়িং, ওয়ার্কিং, ডুইং, গোয়িং, রাইটিং, এরাই মূলত অর্থ দিবে। অর্থাৎ এইখানে এই অক্সিলারি বা হেল্পিং ভার্বটা জাস্ট সেন্টেন্সটাকে কারেক্ট টাইমে এবং নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্যই ব্যবহার করা হয়, এবং কারেক্ট টাইমটা মেনশন করার জন্য। অর্থাৎ হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং পিকচার, তারা একটা ছবি আঁকছে। করিম ইজ ওয়ার্কিং এট আ কোম্পানি, করিম একটা কোম্পানিতে কাজ করছে। আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। শি ইজ গোয়িং টু দ্য মার্কেট, সে বাজারে যাচ্ছে। ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটা চিঠি লিখছো। যখন আপনি এগুলোকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করবেন, এই অ্যাম ইজ আর অর্থাৎ অক্সিলারি ভার্ব গুলোর সাথে নট বসাবেন। যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় এটাকে ইয়েস নো কোশ্চেন বলে। আরন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। অর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? অর দে প্লেইং ফুটবল। আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আরেন্ট দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে না? আর এগুলোকে বললাম না ইয়েস নো কোশ্চেন বলে। ওর আগে যদি আপনি ডাবল ইউএইচ ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ইনফরমেটিভ কোশ্চেন হয়, অর্থাৎ সেখানে একটা ডিটেলসে আনসার দিতে হয়। যেমন আপনি যদি জাস্ট এতটুকু বলেন, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে? ওয়ার আর দে প্লেইং ফুটবল। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? ওয়াই আরন্ট দে প্লেইং ফুটবল। অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী যে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন, সেভাবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। ওকে, তাহলে এগুলো কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হোয়াট আই হ্যাভ সেড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এইবার দেখেন, আমি লাস্ট ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম যে একটা সেন্টেন্সকে কতগুলো ফর্মে ভাঙা যায়, এবং এইটা যারা পারে
এইটা যারা বোঝে, যারা এই এই ট্রান্সফরমেশনটা করতে পারে, সে খুব দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারে। আমরা, আপনি এইগুলো দেখে মনে করতে পারেন এটা তো আমি বুঝি যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে এটা নেগেটিভ হবে, অক্সিলারি ভার্ব আগে আসলে ইন্টারোগেটিভ হবে, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসালে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ বা ইনফরমেটিভ পোর্শন হবে। বাট এটা এই গ্রামাটিক্যাল ফাংশন বুঝে রাখলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ আপনার মুখের উপর নিয়ে আসতে হবে। যেমন আমি যদি এখন ইনস্ট্যান্টলি আপনাকে একটা বাক্য বলি যে সে গতকাল কেন বাজারে যায়নি, বলেন তো ইংলিশ কি? দেখবেন আপনি হঠাৎ করে বলতে পারবেন না যদি আপনার প্র্যাকটিস না থাকে। সে গতকাল কেন বাজারে যায়নি, তাহলে ওয়াই ডিডেন্ট হি go to market yesterday? এই যে why then didn't then he go to market yesterday, এই যে আমি মুখের উপর নিয়ে আসলাম, ইনস্ট্যান্টলি বললাম, আপনি বলতে পারবেন না, আপনার টেন্স সব জানা আছে, গ্রামার সব জানা আছে, এগুলোও বোঝেন, তারপরও বলতে পারবেন না যদি এই প্র্যাকটিসটা মুখের উপর না থাকে। অর্থাৎ এই যে আমি এখানে স্ক্রিনটা শো করলাম, আপনি দেখছেন, আমি দেখালাম, ভালো কথা দেখালাম, আপনি মনে করছেন আমি পারি, ওই পারি বলে বসে থাকলে হবে না, এটা আপনাকে বারবার পড়তে হবে, মুখের উপর আনতে হবে, মুখে ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি একটা গাড়ি চালাচ্ছে? ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে। ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে না। ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না। ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। আপনাদের ভিতর থেকে একজন বলেন তো, রেইজ হ্যান্ড প্রেস করেন, কে কথা বলতে পারবেন, এইগুলো পড়বেন, বাংলা বলবেন একবার, কে পারবেন বলেন, দেখেন, পড়ে বাংলা বলবেন, কে পারবেন? কেউ পারবেন না, না পারলে আমি চলে যাব, সামনের দিকে চলে যাবো। স্যার আমি বলছি, স্যার হ্যাঁ স্যার বলুন। বলেন, এটা পড়েন, পড়েন দ্রুত পড়েন। স্যার শুনতে পাচ্ছি। ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, চলে গেল স্যার। হুম, হি ইজ ড্রাইভিং কার, সে গাড়ি চালাচ্ছে। হি ইজ নট ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাচ্ছে। ইজেন্ট হি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, কেন সে গাড়ি চালাচ্ছে। হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং এ কার, কিভাবে সে গাড়ি চালাচ্ছে। হোয়াই ইজেন্ট হি ড্রাইভিং এ কার, কেন সে গাড়ি চালাচ্ছে না। হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার, কখন সে কি গাড়ি চালাচ্ছে, কখন সে গাড়ি চালাচ্ছে। হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার, কখন সে গাড়ি চালাচ্ছে না। না, এটা হচ্ছে ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, কখন সে গাড়ি চালাচ্ছে না। আর ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার, কোথায় সে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ। ক্লিয়ার? এবং এইখান থেকে কিন্তু আমরা টেন্সের ট্রান্সফর্মও করতে পারি। কিভাবে জানেন? আমি যদি বলি সে গাড়ি চালাবে, বলেন তো ইংলিশ কি হবে, বলতে পারেন? হি উইল বি আর্থার। না, বি না, বি না, বি না, জাস্ট ফিউচার ইনডিফিনিট, সে গাড়ি চালাবে। হি উইল, হি উইল, আবার বি কেন? হি উইল ড্রাইভ এ কার, বি হবে না, আবার বলছেন। হি উইল ড্রাইভ। এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। হি উইল ড্রাইভ আ কার কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। এখন এই বাকিগুলো দেখে আমার ওই টেন্স ধরে কথা বলতে হবে, কেমন জানেন? এই দেখেন, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি উইল নট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে। ওন্ট হি ড্রাইভ আ কার, ওন্ট মানে এই যে ইজেন্ট হি ড্রাইভিং এ কার, এরকম উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলা যায়, ওন্ট। ওন্ট হি ড্রাইভিং আ কার, সরি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। হোয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, হোয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে। ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। হাউ, সরি, হোয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। হোয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। হোয়েন ওন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে না। ওয়ার ওন্ট হি ড্রাইভ আ কার, আই মিন ওয়ার উইল হি নট ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না। দেখছেন কি বললাম, বুঝতে পারছেন? এইরকম টেন্সের ট্রান্সফর্ম করেও এই প্র্যাকটিসটা করতে হয়। তাহলে আমি যদি বলি হি ড্রোভ এ কার, এই ড্রাইভের পাস্ট ফর্ম কি? ড্রোভ। আমি যদি বলি হি ড্রোভ এ কার, এর মানে কি? সে গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি সে সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল। ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। হোয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। হোয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। হোয়াই ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এভাবে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস করি,
হি ওয়াজ, এই ইজের জায়গায় হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছিল। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, অর্থাৎ সে গাড়ি চালাইতেছিল। তাহলে সে গাড়ি চালাচ্ছিল না, হি ওয়াজ নট ড্রাইভিং আ কার। সে কি গাড়ি চালাচ্ছিল? ওয়াজ হি ড্রাইভিং আ কার? ওয়াজ হি ড্রাইভিং আ কার? সে কি গাড়ি চালাচ্ছিল না? ওয়াজন্ট হি ড্রাইভিং আ কার? ওয়াজন্ট হি ড্রাইভিং আ কার? সে কোথায় গাড়ি চালাচ্ছিল? ওয়ার ওয়াজ হি ড্রাইভিং আ কার? সে কেন গাড়ি চালাচ্ছিল? ওয়াই ওয়াজ হি ড্রাইভিং আ কার? সে কেন গাড়ি চালাচ্ছিল না? ওয়াই ওয়াজন্ট হি ড্রাইভিং আ কার? বুঝতে পারছেন প্র্যাকটিসটা কিভাবে করতে হয়? আমার সবগুলো কথা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, ক্লাস শেষে রেকর্ডটা আরেকবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিসটা করতে হবে, এতটা ডিটেলসে এর থেকে ভালোভাবে কেউ দেখাবে না, বোঝাবে না। এই কথাগুলো এই জন্য বলছি, এই যে ফোর্থ দিয়ে আপনারা ক্লাসটা করছেন, একটা আগ্রহ নিয়ে ক্লাসটা করছেন, আপনি যদি একবার ব্যর্থ হয়ে যান, আপনার মন যদি ঘুরে যায়, আপনি যদি এখানে ভালোভাবে নিতে না পারেন, আপনি কিন্তু এই চান্স আপনি আর পাবেন না। অর্থাৎ এরপরে আপনি যেভাবেই শেখেন, যেখান থেকেই শেখেন, ওই কনফিডেন্ট, ওই আগ্রহ আর পরে থাকে না। এই জন্য বলছি, যেটা নিবেন এখনই নিবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। ক্লিয়ার? এরপর দেখেন পাস্ট টেন্সটা কিভাবে হচ্ছে। তাহলে ওই যেভাবে প্রেজেন্ট টেন্স দেখলাম আমরা, পাস্ট টেন্সটাও ঠিক সেইভাবে হবে। কিভাবে? প্রেজেন্ট ফর্ম যেমন অ্যাম ইজ আর দুইটা জায়গায় বসছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। তো ওয়াজ এরও পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে বসবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে। যেমন এই যে বাক্যগুলো, এই যে বাক্যগুলো আহ আই হি ওয়াজ আ গুড বয়, সে একটা ভালো ছেলে ছিল। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। দে ওয়ার প্লেয়ার্স, তারা প্লেয়ার ছিল, খেলোয়াড় ছিল। রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ আর এ স্মার্ট গার্ল, দে ওয়ার ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, দে ওয়ার রং, হি ওয়াজ ইল, শি ওয়াজ এট হোম, রুমা ওয়াজ আ টিউটর। এই সবগুলো সেন্টেন্সে এগুলো কি কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। কারণ কি, যে হি সেই গুড বয়, যে আই সেই টিচার। অর্থাৎ এই ওয়াজ আর মানে কি, ছিল। দেখেন, হ্যাড এর মানেও কিন্তু ছিল। হ্যাভ হ্যাজ এর মানে কি জানেন? আছে। হ্যাড এর মানে ছিল। আবার এই অ্যাম ইজ আর এর মানেও কিন্তু আছে, থাকা বোঝায়। ওয়াজ ওয়ার এর মানে হচ্ছে ছিল। পার্থক্য কি? কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু ছিল বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড বসে, আর সাবজেক্ট নিজে কোনো জায়গায় ছিল বা কোনো কিছু ছিল বোঝাতে ওয়াজ ওয়ার বসে। আমার একটা পাখি ছিল, আপনি যদি বলেন আই ওয়াজ আ বার্ড, এর অর্থ হয়ে যায় আমি একটা পাখি ছিলাম। আপনাকে বলতে হবে আই হ্যাড আ বার্ড। বুঝতে পারছেন? বাট আমি একজন ডাক্তার ছিলাম, আপনি যদি বলেন আই হ্যাড আ ডক্টর, এর মানে হয়ে যায় আমার একজন ডাক্তার ছিল। আপনাকে বলতে হবে এখানে আই ওয়াজ আ ডক্টর। এই ফাংশনগুলো বুঝতে হবে। কি বললাম? কেউ কি কোনো কিছু বুঝতে পারলেন? অজ এর মানে কি? ছিল। হ্যাড মানে কি? ছিল। ছিল। পার্থক্য কি? অজ সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, সেই অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাড সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু ছিল, সেটা বোঝাতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, দেন come to the next point. ফিউচার টেন্সে ভার্বের ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না অ্যাকচুয়ালি। বাট ফিউচারে আমরা যখন সেন্টেন্স তৈরি করি, শ্যাল বা উইলের ব্যবহার করি। এবং শ্যালটা কখন বসে এগুলো তো আমি বলছিলাম, যে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই এবং উই হয়, তাহলেই শ্যালের ব্যবহার করা যায় সাবজেক্টের পর। অন্য কোনো পার্সনের সাথে, অর্থাৎ ইউ, হি, শি, দে, শ্যাল ব্যবহার করা যায় না। বাট উইলটাকে যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয়। তো শ্যালকে স্কিপ করে আপনারা চেষ্টা করবেন সব জায়গাতে উইলের ব্যবহার করা, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তো এইখানে তো প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম ওয়াজ আর, আর মেইন যে ফর্মটা অর্থাৎ বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম বিষয়টা কিন্তু আলাদা। সবগুলো ভার্বেরই বেস ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটাই বলা হয়, এই জন্য ওটাকে আলাদাভাবে দেখা হয় না। বাট এই বি ভার্বটা কিন্তু একটু ডিফারেন্ট, আমি আবারও বলছি, এর অর্থও দুইটা, এদের ফর্মগুলো একটু ডিফারেন্ট। সো বেস ফর্ম বা মেইন ফর্মটা হচ্ছে বি, অর্থাৎ এটাও কিন্তু অ্যাক্টিভ, এটা একটা ওয়ার্ড, যার মানে হওয়া বা থাকা। ওই যে বললাম না, আই আমার ডক্টর না বলে আপনি যদি বলেন আই বি আ ডক্টর, এটাও কারেক্ট সেন্টেন্স, এটা কোনো ভুল নেই এখানে। তো এই জন্য এখানে বেস ফর্মটা বসে ফিউচার টেন্সে। তো ওই বেস ফর্মের আগে শ্যাল বা উইল আর কি আমাদেরকে বসাতে হবে। তার মানে বিটা মেইন ভার্ব, উইলটা অক্সিলারি ভার্ব। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আমি যদি বলি রাইট মানে লেখা, তাহলে সে একটা চিঠি লিখবে, হি উইল রাইট এ লেটার। তাহলে এখানে বি মানে হওয়া,
বা থাকা, তাহলে হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। হি উইল বি ইন ঢাকা, সে ঢাকায় থাকবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার, তারা ফুটবলার হবে। ইউ উইল বি টিচার, ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে। তাহলে এগুলো সব কোন টেন্স? এগুলো হচ্ছে সবই আমার কোন টেন্সের ভিতর যাচ্ছে? ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা আমার বইটাতে কত নাম্বার চ্যাপ্টারে আছে জানো? এই যেগুলো দেখাচ্ছি আমি 13 নাম্বার চ্যাপ্টারে, দেখেন এগুলো আছে 13 নাম্বার, 12 নাম্বার চ্যাপ্টারে। 12, আহ, হ্যাঁ, 12 নাম্বার চ্যাপ্টার আপনি এগুলো খুঁজে পাবেন। এখানে দেখেন ডিটেলসে দেওয়া আছে 95 পেজে। এই যেগুলো এখন দেখাচ্ছি নতুন যে বইটা, ওইটা 95 পেজ, পুরাতন বইটাতেও আছে। তো নতুন বইটা 95 পেজে দেখেন আছে। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন, যখন আপনি এগুলোকে নেগেটিভ করবেন, উইল নট, অর্থাৎ উইল নটকে সংক্ষেপে বা কন্ট্রাস্টে আমরা কি বলতে পারি? ওন্ট বলতে পারি। ওন্ট, যেমন আই ওন্ট বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। হি ওন্ট বি আ টিচার, সে শিক্ষক হবে না। দে ওন্ট বি আ ফুটবলার, তারা ফুটবলার হবে না। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, তখন জাস্ট উইলটা সাবজেক্টের আগে আসবে। অনেকে একসাথে উইল বি আগে নিয়ে ফেলে, কিন্তু না, বিটা মেইন ভার্ব, সো সাবজেক্টের পরে বি থাকবে। ইভেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স গুলোতেও এই বি সাবজেক্টের পরে রাখতে হবে। জাস্ট অক্সিলারি যেটা, হেল্পিং যেটা, সেটাই আগে আসবে। অর্থাৎ আমরা অনেকে এরকম বলি, উইল বি হি এ ডক্টর, কিন্তু এরকম হবে না। উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? কি বললাম? উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে? উইল দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে? উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে? যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ওন্ট হি বি আ ডক্টর, সে কি ডাক্তার হবে না? ওন্ট দে বি ফুটবলার, তারা কি ফুটবলার হবে না? ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি শিক্ষক হবে না? আমি বাংলা দেইনি এই জন্য যাতে এটা আপনারা বাংলা করতে পারেন। আমি আপনাদের কাজ করতে হবে এই জন্য আমি অনেকগুলো জায়গায় এইভাবে স্কিপ করছি, যাতে করে আপনারা থিঙ্কিং করার অ্যাবিলিটিটা হয়। দিয়ে দিলে সব পড়ে যাবে, পড়ে শেষ হয়ে যাবে, জিনিসটা কেউ ধরে রাখতে পারে না। বাট নিজের খাতায় এক্সারসাইজ করতে হয়। এই সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি আসবে? আমি ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। আমি হব না, আই ওন্ট বি এ ডক্টর। আমি কি ডাক্তার হব? উইল আই বি এ ডক্টর। আমি কি ডাক্তার হব না? ওন্ট আই বি এ ডক্টর। সো এইভাবে এগুলো করতে হবে। আবার এই শ্যাল বি বা উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি বসে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন আই উইল বি ইটিং রাইস, এর মানেটা কি? ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। ইউ উইল বি ডুইং দিস ওয়ার্ক, তুমি কাজটা করতে থাকবে। রুমা উইল বি ড্রয়িং আ পিকচার, রুমা ছবি আঁকতে থাকবে। করিম উইল বি গোয়িং টু ঢাকা, করিম ঢাকা যেতে থাকবে। সেইভাবে কেউ কোনো কাজ করতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। হ্যাঁ, এখন যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছে আমার বইটাতে, একদম সিকোয়েন্স অনুযায়ী, আপনার যারা যাদের কাছে বই আছে তারা বুঝতে পারছেন, সাজানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার। ইন্ডিভিজুয়াল ফাইল থেকে ওইভাবে পড়ার প্রতি আগ্রহ আসে না, বা অনেকে নিতে পারে না ভালোভাবে। ক্লাস আপনি করছেন, ভালো শিখতে পারছেন, বাট বইটার সাথে রাখবেন। যারা এখনো বইটা নেননি, নেওয়ার চেষ্টা করবেন, অর্ডার করার চেষ্টা করবেন। বইটা কাছে থাকলে এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য, অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ এখন প্রত্যেকটা ক্লাস আমি ওই সিকোয়েন্স মেনটেন করে নিচ্ছি, যেভাবে বইটাতে সাজানো। দেখেন, এগুলোকে যখন আপনি নেগেটিভ করবেন বা ইন্টারোগেটিভ করবেন, সেম ওয়ে ফলো করতে হবে। আই ওন্ট বি ইটিং রাইস, বাংলা কি? আমি বাংলা দেইনি, আপনি বাংলা করেন। কি হবে? আমি ভাত খেতে থাকবো না, বাংলা বোঝেন? হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো? উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে? উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে? উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে? উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে? যখন আপনি নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না? ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না? ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না? ওন্ট রুমা বি ড্রয়িং আ পিকচার, ওন্ট রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে না?
তাহলে বলেন তো, রহিম কি স্কুলে যেতে থাকবে না? কি হতে পারে? ওন্ট রহিম বি গোয়িং টু স্কুল? হ্যাঁ, তুমি কি রান্না করতে থাকবে না? ওন্ট ইউ বি কুকিং? ওন্ট ইউ বি কুকিং? ওকে, ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু মেক সেন্টেন্সেস। আচ্ছা, এবার আমি এগুলো মানে তো দেখালাম অক্সিলারি ভার্ব হিসাবে। আবার যেটা বলছিলাম সেটা তো আমি প্রথমেই দেখাই দিয়েছি যে ওই ভার্বগুলোকে আমরা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো আমি এখন একটু ডু ভার্বের কাছে আসবো। আপনি একটু ডু ভার্বটা দেখেন, কারণ এটা এখানে আবার ফিরবো আমরা, বাট একটার সাথে আরেকটাকে একটু কম্পেয়ার করতে হয়। কম্পেয়ার করতে পারলে বিষয়টাকে আরো ভালোভাবে বোঝা যায়। আমি একটু ডু ভার্বের কাছে আসি, সবাই এখানে একটু মনোযোগ দেন। দেখেন, বোঝার চেষ্টা করেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, আমরা জানি এই যে ভার্ব গুলো অর্থাৎ ডু, ডাজ, ডিড, এগুলো আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত। সেন্টেন্সে এটি বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে বসে থাকে। এই ভার্ব গুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্ট্রোগেটিভ করে, আবার কখনো মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে একটা বাক্যে বসে থাকে। এই ভার্ব গুলোর ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। সো কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এগুলো বুঝতে হবে। দেখেন, ডু মানে আমরা কি জানি? অ্যাজ ইউজুয়াল, সিম্পলি বোঝেন ডু শব্দটার অর্থ কি। ডু মানে আমরা জানি করা, রাইট? বাট আমি যদি আপনাকে বলি ডু ইউ লার্ন ইংলিশ, ডু ইউ লার্ন ইংলিশ, অর্থটা কি? তুমি কি ইংরেজি শেখো? তাহলে ওই যে ডি ও ডু একটা শব্দ, এই শব্দটার বাংলা অর্থ কর ও একারেরা করা। এই করা অর্থ কি কোথাও প্রকাশ পাচ্ছে ওই বাক্যের ভিতর? যখন আমি বলছি ডু ইউ লার্ন ইংলিশ, প্রকাশ পাচ্ছে কার? লার্ন মানে শেখা, ওই ভার্বটা। অর্থাৎ এই ডু ডাজ ডিড যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসবে, দেয়ার ইজ নো মিনিং, তখন এদের কোনো অর্থ প্রকাশ পায় না। যখন মেইন ভার্ব হিসেবে বসবে, তখন এদের এই অর্থ, অর্থাৎ এই যে ডু মানে যে করা, এই অর্থটা প্রকাশ পায়। তার মানে এগুলোকে মেইন ভার্ব হিসেবে আপনি যে কোনো টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। হি ডিড হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছিল। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, সে তার কাজ করেছে। এটা মেইন ভার্ব, ডু, ডাজ, ডিড, ডান। মেইন ভার্ব হিসেবে আপনি সব টেন্সেই ব্যবহার করতে পারবেন, এবং এর অর্থ কি? করা। কিন্তু দেখেন এখানে কি বলছে, এই ডু ভার্বটির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার, সেটি হচ্ছে ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি যে টেন্স এর 12 ধরনের স্ট্রাকচার আছে। দেখেন, এতটা সহজ বা সাবলীল ভাবে আপনি কোথাও পাবেন না এই ক্লাসগুলো, এবং আমার বইটাতেও আমি এতটা সহজ করে লিখেছি এই বিষয়গুলো। বইটা পড়লে মনে হবে আপনি আমার ক্লাস করছেন, সেইভাবে লেকচারগুলো দেওয়া, মানে আমি যা বলি মুখে সেই কথাগুলোই দেখেন ওইখানে আমি উঠাই দিয়েছি। আমরা যখন প্রতিটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি, তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতর শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব আছে। এছাড়া আমরা আরো একটা বিষয় জানি, কোনো সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে হয় বা ইন্ট্রোগেটিভ করতে হয়, ওই অক্সিলারি ভার্বের সাহায্যের প্রয়োজন হয়। অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়। কিন্তু এই প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এর জন্য এদেরকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড এর ব্যবহার করতে হয়। এটা তো গত ক্লাসে আমি বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে আমাদের টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? ভালোভাবে বোঝেন, 12টা। তিনটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটা টেন্স। তিনটার আবার 4টা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তিনে চারে 12টা স্ট্রাকচার। এই 12টা স্ট্রাকচারের ভিতর অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে অর্থাৎ 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, হেল্পিং ভার্ব আছে। দুটো টেন্সে নেই, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। নিয়ম কি? যে কোনো সেন্টেন্স থেকে অক্সিলারি ভার্বটা যদি আমরা পেয়ে যাই, জাস্ট ওইটার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, ওইটা সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন আই এম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব, ইটিং মেইন ভার্ব। যখন আপনি নেগেটিভ করছেন, আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে না। ইউ আর ড্রাইভিং এ কার, তুমি একটা গাড়ি চালাইতেছো। ইউ আর নট ড্রাইভিং এ কার, তুমি গাড়ি চালাচ্ছ না। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ করেছে। রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক,
রহিম তার কাজ করেনি, সম্পন্ন করেনি। আই হ্যাভ ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার সম্পন্ন করেছি। আই হ্যাভ নট ইটেন মাই ডিনার, আমি আমার ডিনার খাইনি। হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, হ্যাজ অক্সিলারি ভার্ব, ফিনিশড মেইন ভার্ব। নেগেটিভ করতে গেলে জাস্ট হ্যাজ নট। দে ওয়ার প্লেইং ফুটবল, দে ওয়ার নট প্লেইং ফুটবল। I was singing a song. I was not singing a song. He had gone to Kolkata. He had not gone to Kolkata. He will play football. He won't play football. I mean, you can say he will not play football. I'll go to the market. I won't go to the market. He will be driving a car. He won't be driving a car. They will be drawing a picture. They won't be drawing a picture. In this way, when you are going to make interrogative sentences, just you have to take the auxiliary verb before the subject. I'm eating rice. Am I eating rice? আমি কি ভাত খাচ্ছি? He's playing football. Is he playing football? সে কি ফুটবল খেলছে? They are watching TV. Are they watching TV? তারা কি টিভি দেখছে? You're driving a car. Are you driving a car? তুমি কি গাড়ি চালাচ্ছ? রহিম has completed his work. Has Rahim completed his work? রহিম কি তার কাজ সম্পন্ন করেছে? I have eaten my dinner. Have I eaten my dinner? He has finished his homework. Has he finished his homework? They were playing football. Were they playing football? তারা কি ফুটবল খেলছিল? I was singing a song. Was I singing a song? So in this way, you can make negative or interrogative sentences. But এই বাক্যগুলো আপনি কিভাবে করবেন? I play football. He sat in the restaurant. They go to the school. He writes later. He discussed the matter. I spoke in English. এখানে সাবজেক্টের পরেই প্লে আছে, স্যাট আছে, গো আছে, রাইট আছে, ডিসকাসড আছে, স্পোক আছে। প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম, অর্থাৎ দ্যার ইজ নো অক্সিলারি ভার্ব। এগুলোকে যখন আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করবেন, তখনই ওই ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ ওয়্যার কখন বসে? যখন অন্য মেইন ভার্ব থাকে না, ওই ওয়াজ ওয়্যারই মেইন ভার্বের কাজ করে। আর ডু ডাজ ডিড কখন বসে? যখন আলাদা একটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব থাকে, পাস্ট ফর্মে থাকে, তখন নেগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এর ব্যবহার হয়। আবার এই ডু ডাজ ডিড নিজেরাও মেইন ভার্ব হিসেবে বসতে পারে। যেমন আমি যদি বলি হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। রাইট এর পাস্ট ফর্ম রোট। আপনি যখন নেগেটিভ করছেন, আপনাকে লিখতে হচ্ছে হি ডিডেন্ট রাইট আ লেটার, এটা নিয়ম। আবার আমি যদি বলি হি ডিড দা ওয়ার্ক, এই ডিড কিন্তু এখানে আবার মেইন ভার্ব, সে কাজটা করেছিল। এটা যখন আপনি নেগেটিভ করবেন, হি ডিড নট দা ওয়ার্ক বলবেন না, কি বলবেন জানেন? হি ডিডেন্ট ডু দা ওয়ার্ক। অর্থাৎ যে ডিড নট বসাচ্ছেন ওটা বাইরের ডিড, ওটা যে কোনো সেন্টেন্সকে করতে গেলেই লাগবে, অর্থাৎ একটা মেইন ভার্ব থাকলেই ওই ডিড আমার লাগবে। আর পরের যে ডিড, মানে আমার যে মেইন ভার্ব ডিড ছিল, ওটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। অর্থাৎ হি ডিড দা ওয়ার্ক, আমরা অনেকে বলি হি ডিড নট দা ওয়ার্ক, না, হি ডিড নট ডু দা ওয়ার্ক। কারণ ডিড নট আমার সব জায়গায় ব্যবহার করতেই হবে পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য, যখন এই ওয়াজ এর বাদে যে কোনো মেইন ভার্ব থাকবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও তাই। অ্যাম ইজ আর যদি মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে অ্যাম ইজ আর এর সাথে নট বসায় সেটা নেগেটিভ করা হয়, বা সাবজেক্টটা আগেন ইন্টারোগেটিভ করা হয়, ওখানে আর কোনো ভার্ব থাকে না। কিন্তু যদি অন্য মানে প্রিন্সিপাল বা মেইন ভার্ব গুলো থাকে, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন সেগুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ডু বা ডাজ এর ব্যবহার করতে হয়। সেটা কিভাবে হচ্ছে? এখানে দেখেন, আই প্লে ফুটবল বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসে। আবার যখন ডাজ বসে মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে না, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। এটা কিভাবে হয় দেখাচ্ছি। তো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। দে ড্র পিকচার, তারা ছবি আঁকে। দে ডোন্ট ড্র পিকচার, তারা ছবি আঁকে না। ইউ ইট রাইস, অর্থাৎ আপনি, আবার নিয়ম কি, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। ইন্ট্রোগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হবে। তাহলে আমি তো এখানে, আমার অক্সিলারি ভার্ব নেই, আমার আছে আই প্লে ফুটবল। আমি তো প্লে নট ফুটবল বলতে পারবো না, ড্র নট পিকচার বলতে পারবো না, আমাকে অক্সিলারি ভার্ব লাগবে। সেই জন্যই আমরা এই ডু ডাজ ডিড এর ব্যবহারটা করি, বা এটাকে অক্সিলারি ভার্ব হিসেবে নেই। অর্থাৎ ডু ডাজ ডিড যখন অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বলবে, দ্যার ইজ নো মিনিং। ডু মানে যে করা, এই ধরনের কোনো অর্থ দিবি না, জাস্ট এই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এদের ব্যবহার করা হচ্ছে। বাট মেইন ভার্ব হিসাবে যখন এরা বসবে, তখন এদের ওই করা অর্থটা দিবে, যে আই ডু দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই উইল ডু দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা আলাদা কথা। তো দেখেন, আই রাইট এ লেটার, আই ডোন্ট রাইট এ লেটার। এবার কি বলছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে,
এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। অনেকে এই জায়গাটায় বারবার ভুল করে, পাস্ট টেন্স ফিউচার টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি দেখলে বলে কি যে এখানে তো সাবজেক্ট হি বা সি, এখানে এস বা ইয়েস হচ্ছে না কেন। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অন্য কোথাও না। অন্য কোনো কন্টিনিউয়াস না, কোনো পারফেক্ট না, অন্য কোনো ইনডিফিনিট না। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট বা কোনো সিঙ্গেল নাম বোঝালে ভার্বের সাথে এস বা ইএস হয়। যখন নেগেটিভ করতে হয় তখন ডাজ বসে, ডাজ মানে ডু ভার্বের সাথে ওই ইএসটা বসে যায়। যখন ওই ডু ভার্বের সাথে ইএস বসে, ডাজ হচ্ছে ডু এর থার্ড পারসন ফর্ম, প্লেস হচ্ছে প্লে এর থার্ড পারসন ফর্ম। তো পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব পাশাপাশি বসতে পারে না। ডাজ বসলে মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। শি সিংস আ সং, সে একটা গান গায়। শি ডাজ নট সিং আ সং, সে গান গায় না। রহিম ড্রস আ পিকচার, রহিম ছবি আঁকে। রহিম ডাজ নট ড্র আ পিকচার, রহিম ছবি আঁকে না। ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এই বাক্যটা কি কেউ বুঝতে পারছেন? ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। এইটা কেন হলো বা কিভাবে হলো, কেউ আমাকে একটা ব্যাখ্যা দিতে পারবেন? অন্যগুলো তো না হয় বুঝলেন, তাই না? যে এখানে প্লেস আছে, ডাজ বসালে প্লে হলো, সিংস আছে, ডাজ বসালে সিং হয়ে গেছে। বাট এইটা, হি হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার, কেন? it has not voted. হুম। Already does not বসানো হয়েছে। হ্যাঁ Already বসালাম। তো থাক। তো তো আমি হ্যাভ কেন বসাতে যাব? স্যার, স্যার হ্যাজটা, হ্যাজেরই স্যার ফর্মটা, হ্যাজটা তো স্যার একটা হ্যাভটা হচ্ছে স্যার প্রেজেন্ট ফর্ম, আর হ্যাজটা তো স্যার এই ফর্ম না, হ্যাজেরই প্রেজেন্ট ফর্মটা হচ্ছে স্যার হ্যাভ। রাইট। তাহলে সেখানে থ্যাংক ইউ। মানে এটা এইভাবে বলতে হবে, দেখেন। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। বাট এই বাক্যটা কিন্তু আমাকে ভুল একটা কনসেপ্ট দিবে এই জায়গাটার ক্ষেত্রে। যেমন সাবজেক্ট ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসলে কি হবে? হ্যাজেস হবে না হ্যাভস হবে? সেরকম তো কোনো কিছু এখানে হচ্ছে না। বোঝার চেষ্টা করেন, যেমন ড্রস হচ্ছে, সিংস হচ্ছে, প্লেস হচ্ছে, তাহলে এখানে কি হ্যাজেস হবে না হ্যাভস হবে? নাথিং। মেইন ভার্ব তো হ্যাভ মানে আছে, তো হ্যাভস হওয়ার কথা এখানে, তো তা তো আর নেই। তার মানে সব জায়গায় এই নিয়মটা খাটবে না। এগুলোকে বলা হয় ভার্বের থার্ড পারসন ফর্ম। তো ড্র এর থার্ড পারসন ড্র, সিং এর থার্ড পারসন সিংস, প্লে এর থার্ড পারসন প্লেস, গো এর থার্ড পারসন গোজ, কিন্তু হ্যাভ এর থার্ড পারসন হ্যাভস না হ্যাজ। এই জন্য ইট হ্যাজ আ রেড কালার। যখন নেগেটিভ হবে আমার ডাজের ব্যবহার করতে হবে, অ্যাজ ইউজুয়াল নিয়ম ওইটাই। সাবজেক্ট থার্ড পারসন হলে বি3 বসা, ভার্বের বি5 বসাতে হয়। তো ডাজ বসালে আর ওই হ্যাজ থাকবে না, কারণ ডাজও যে ফর্মের হ্যাজও সেই ফর্মের। ডাজ বসালে হ্যাভ হয়ে যাবে। আমি এখান থেকে দেখাই, বুঝতে সহজ হবে। এই দেখেন, এই ডাজ যে জায়গাটাতে আছে, হ্যাজও সেই জায়গাটাতে আছে। আবার এই ডাজ আর হ্যাজ যে জায়গাটাতে আছে, এই ড্রাইভস এই স্পিক্স সেই জায়গাটাতে আছে। হ্যাঁ, তাই না? লাস্টে আছে, লাস্টে, তাই না? এই যে গোস, তাই না? তাহলে আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে সে স্কুলে যায়, আমার ইংলিশটা কি হবে? হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কথাটা বোঝেন, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এইটা যখন আপনি নেগেটিভ করবেন, আপনার হি গোজ নট টু স্কুল বলেন না, বলেন? বলেন না। আমরা কি বসাই? হি ডাজের ব্যবহার করি। ডাজ কেন ব্যবহার করি দেখেন, এই গোজটাও বি5, ডাজটাও বি5। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস অর্থাৎ বি5 ফর্মটা মূলত বসাতে হয়। আর যখন আমি এটা বসালাম, আমি আর গোজ বসাতে পারবো না, কারণ দুটোই একই ফর্ম, দুটো একই ফর্ম বসে না। নেগেটিভ করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমার যখন এই ডাজ বসতেছে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসতেছে। অর্থাৎ গোজ এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তাহলে হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। শেষ, সে স্কুলে যায় না। ইন দ্য সেম ওয়ে, আমি যখন বলছি হি হ্যাজ, এই যে হ্যাভ, এই হ্যাভের থার্ড পারসন কিন্তু হ্যাভস না, যেমন গো এর গোস, স্পিক এর স্পিক্স। হ্যাভেরটা হচ্ছে হ্যাজ, এটা ডিফারেন্ট, এটা মনে রাখতে হবে। এই জন্য হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। যখন আপনি এটা নেগেটিভ করবেন, আমরা অনেকে বলি হি হ্যাজ নট এ পেন,
হি হ্যাড নট এ পেন, এই হ্যাজ নট হ্যাভ নট বসাবো না। আমি কি এখানে গোজ নট বলছি? আগে আমার কথাটা বলছেন। আমি এখানে বলছি যে হি গোজ নট টু স্কুল? বলছি না তো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। নিয়ম কি? ডু ডাজ ডিড দিয়ে, মানে ডু বা ডাজ দিয়ে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়। আমরা হ্যাভ নট হ্যাজ নট হ্যাভ নট বসাই, সেটা কোথায় জানেন? যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, এদের পরে আরেকটা মেইন ভার্ব থাকে। কিন্তু এখানে তো এই হ্যাজটা নিজেই একটা মেইন ভার্ব, এর মানে আছে। এরা নিজেরাই যখন মেইন ভার্ব হিসেবে বসে, তখন আপনি কেন এর সাথে নট বসাবেন? হি হ্যাজ নট এ পেন দিবেন? আমি গোজ নট বলছি, রাইট নট বলি, সিং নট বলি, তাহলে হ্যাজ নট আমি কেন বলবো? মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না, আমার অক্সিলারি ভার্ব লাগবে। এই জন্য আমরা এখানে নিচ্ছি হি ডাজেন্ট, হি ডাজ নট। অর্থাৎ ডু এর থার্ড পার্সন ডাজ, হ্যাভ এর থার্ড পার্সন হ্যাজ। তো যখন ডাজ বসাচ্ছি হ্যাজ আর থাকবে না, আমার এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে। যেমন ডাজ বসালে গোজ আর থাকেনি, গো হয়ে গেছে। হ্যাজ এর প্রেজেন্ট ফর্ম হ্যাভ, তো হি ডাজ নট হ্যাভ আ পেন। কথাটা বোঝেন? আমি যদি বলি আমার গাড়ি ছিল না, আমরা অনেকে এরকম বলি আই হ্যাড নট আ কার, বাট ইটস আ রং সেন্টেন্স। হ্যাড নট বসাবেন না। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আমার গাড়ি ছিল না, আই হ্যাড নট এ কার, এটা বলবো না আমরা। এখানে আমাকে বলতে হবে আই ডিডেন্ট হ্যাভ আ কার, পাস্ট টেন্সে ডিড হয়। তো আই ডিড নট, আর এই ডিড বসালে এই দেখেন, এই হ্যাডটা পাস্ট ফর্মের, এই ডিডটাও পাস্ট ফর্মের। তো পরপর দুটো পাস্ট ফর্মের বার বসবে না। যখন আমি ডিড বসাচ্ছি, এই হ্যাডটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, হ্যাভ হয়ে যাবে। সো আই ডিডেন্ট হ্যাভ আ কার। হ্যাঁ, তাহলে আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, আই ডোন্ট হ্যাভ আ পেন। হি হ্যাজ আ পেন, হি ডাজেন্ট হ্যাভ আ পেন। হি হ্যাড আ পেন, হি ডিডেন্ট হ্যাভ আ পেন। এইভাবে আমাকে এটা বলতে হবে। কেন? কারণ এগুলো পাস্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে হ্যাভ হ্যাজ এট মেইন ভার্ব হিসেবে বসছেন, মানে আছে। এগুলোর সাথে নট কখন হয়? যখন এই হ্যাভ হ্যাজ এট অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কোথায়? যেমন আমি যদি বলি হি হ্যাজ প্লেইড ক্রিকেট, এটা কি কোনো প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট? না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে এই প্লেইড শব্দটা মেইন ভার্ব, এই হ্যাজটা অক্সিলারি ভার্ব। এইটা যখন আপনি নেগেটিভ করবেন, তখন কিন্তু আপনি এটা লিখতে পারেন যে হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট প্লেইড ক্রিকেট। তাহলে কি বোঝা গেল? আমরা যে বলি আই হ্যাভ আ পেন, আই হ্যাভ নট এ পেন, হি হ্যাজ আ পেন, হি হ্যাজ নট এ পেন, হি হ্যাড আ পেন, হি হ্যাড নট এ পেন, এটা ভুল। আমি কি হি গোজ নট আ পেন বলছি, হি গোজ নট টু স্কুল বলছি, ড্রাইভ নট এ কার বলছি? তাহলে হ্যাজ নট হ্যাভ নট কেন বসাবো? হ্যাভ নট হ্যাজ নট বসে কোথায়? যখন ওই হ্যাভ হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে বসে, ওর পর আরেকটা মেইন ভার্ব থাকে। যেমন এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ নট প্লেড ক্রিকেট। সে ক্রিকেট খেলেছে, সে ক্রিকেট খেলেনি। কেউ কি এই কনসেপ্টটা নিতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার করতে পারলাম? জি। জি স্যার। কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। বলেন এখানে কোন কনফিউশন আছে আপনাদের, সেটা বলেন। প্রেজেন্ট টেন্সের মতোই পাস্ট টেন্সটা হয়ে থাকে আমাদের। অর্থাৎ এই জায়গাটা আমাকে বুঝতে হবে, পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের। অনেকে পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ওয়াজ, ওয়্যার, ডিড এগুলো দিয়ে তারপর আরেকটা ভার্ব লেখে। যেমন আমি বাড়ি গিয়েছিলাম, অনেকে বলে আই ডিড গো, অথবা আই ডিড ওয়েন্ট, আই ওয়াজ গো, এরকম বলে ফেলে। বাট না, জাস্ট আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এরকম হবে। হ্যাঁ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভি টু, যখন আপনি নেগেটিভ করবেন ডিড প্লাস প্রেজেন্ট ফর্ম, ইন্টারোগেটিভ করলে ডিডটা সাবজেক্টের আগে আসবে। যেমন আই প্লেড ফুটবল, প্লে এর পাস্ট ফর্ম প্লেড। আমি ফুটবল খেলেছিলাম, আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? আই স্পোক ইন ইংলিশ, স্পিকের পাস্ট ফর্ম স্পোক, আমি ইংরেজি বলেছিলাম, আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, MEET, মিটের পাস্ট ফর্ম মেট, আমি তার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, আমি দেখা করিনি। ডিড আই মিট হিম, আমি কি দেখা করেছিলাম? হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? এইভাবে বইটাতে অর্গানাইজ হয়েছে, সবকিছু সাজানো আছে। আছে না? বইটা কাছে আছে কারো? পেয়েছেন এই চ্যাপ্টারটা? জি জি স্যার। স্যার। জি স্যার। এই সুন্দর করে সাজানো আছে। তো এগুলোর বাংলা আপনারা করবেন, বাংলাটা আপনারা লিখবেন। বুঝতে পারছেন? বাংলা আমি লিখিনি, আপনারা লিখবেন। ওকে,
হি ড্রিউ আ পিকচার, ড্র এর পাস্ট ফর্ম কি? ড্রিউ। হি ডিডেন্ট ড্র এ পিকচার, অর্থাৎ সে ছবি এঁকেছিল, সে ছবি আঁকেনি। ডিড হি ড্র এ পিকচার, সে কি ছবি এঁকেছিল? ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কি ছবি আঁকেনি? ওয়াই ডিড হি ড্র এ পিকচার, সে কোথায় ছবি এঁকেছিল? ওয়াই ডিডেন্ট হি ড্র এ পিকচার, সে কেন ছবি আঁকেনি? ওয়েন ডিড হি ড্র এ পিকচার, সে কখন ছবি এঁকেছিল? ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ ডিডেন্ট রাইট আ লেটার, তুমি চিঠি লেখনি। ডিড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখেছিলে? ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লেখনি? ওয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি? তুমি কেন চিঠি লেখনি? হোয়াই ডিডেন্ট ইউ রাইট আ লেটার, তুমি কেন চিঠি লেখনি? এখানে দে ড্রোভ এ কার, তারা একটি গাড়ি চালিয়েছিল। দে ডিডেন্ট ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়নি। ডিড দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালিয়েছিল? ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কি গাড়ি চালায়নি? ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, এই প্র্যাকটিসটা আমাদের মুখের উপর রাখতে হবে। তারা কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড দে ড্রাইভ আ কার, তারা কখন গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিডেন্ট দে ড্রাইভ আ কার, তারা কেন গাড়ি চালায়নি? সো এইভাবে এই বিষয়গুলোকে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে? ক্লিয়ার করতে পারছি? আমরা যতটুকু শিখবো ততটুকুই যেন নিতে পারি, একসাথে খুব বেশি দেখতে যাব না, যাতে করে আমাদের কাছে বোঝা হয়ে যায়। আমি তো ক্লাস করে শুধু চলে গেলে হবে না, আপনাদের তো সেগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো এগুলো আপনারা একটু দেখবেন। নেক্সট ক্লাসে হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। সো দ্যাটস অল ফর টুডে। এগুলো একটু প্র্যাকটিস করেন, একটু দেখেন, কারণ এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা বেস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল। এবং এতটা ডিটেলসে কেউ দেখাবে না, কেউ বোঝাবেও না। পারলে আরেকবার রেকর্ডেড ক্লাসটাও দেখবেন। আহ, এই পিডিএফ ফাইল পাঠিয়ে দিব, সেটা পড়বেন। যাদের কাছে বই আছে বই থেকে পড়বেন, পড়লে কনসেন্ট্রেশনটা বেশি আসে। তো এটাই হচ্ছে মেইন কথা। নেক্সট ক্লাসে হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করবো ইন ডিটেলস।